আজকের গল্প নিয়মের বেড়াজাল। লিখেছেন লেখিকা সুপ্রিয়া ঘোষ। দেখুন উন্মেষবাবু, আকাশের সাথে রিঙ্কির বিয়েটা আমরা পারিবারিক মর্যাদার খাতিরেই করছি। রিঙ্কি খুব শিক্ষিতা, মেধাবী, সেসব আমরা জানি। কিন্তু আমাদের বাড়িতে বৌমা হয়ে আসার পর রিঙ্কি আর চাকরি করতে পারবে না। আমাদের বাড়ির নিয়মটা একটু অন্যরকম। আমাদের বাড়ির মেয়ে বউরা বাইরে কাজ করে না। আমাদের একটা সম্মান আছে তো, বললেন পাত্রের বাবা তন্ময় বাবু। উন্মেষ বাবু একটু অস্বস্তিতেই গলা ঝাড়লেন। কিন্তু দাদা, রিঙ্কি পড়াশোনার জন্য এত কষ্ট করেছে, এখন একটা ভালো চাকরি করছে, বিয়ের পর হঠাৎ এসব ছেড়ে সে বাড়িতে বসে থাকবে, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? ওর কেরিয়ারটাও তো একটা বড় বিষয়। তন্ময় বাবু সরাসরি উত্তর দিলেন, দেখুন, আমার স্ত্রী সরমাও কম পড়াশোনা করেনি, কিন্তু বিয়ের পর সংসারের হাল সে এমনভাবে ধরেছে যে আজ আমাদের সব পরিপূর্ণ। আর সত্যি বলতে কি, মেয়েরা বাইরের আলো বাতাসে বেশি অভ্যস্ত হয়ে গেলে সংসারের প্রতি টানটা কমে যায়। শুধু শুধু বাইরে বেরোলে ওদের পা বেড়ে যায়, তখন আর সংসার টেকে না। এইটুকু তো বুঝবেন। সরমা দেবী কথার সুর টেনে বললেন, ঠিকই তো বলছেন দাদা, ঘর সামলানোও একটা বড় শিল্প। বাইরে গিয়ে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করাটা সবসময় শোভন দেখায় না। তাছাড়া শ্বশুরবাড়ির সম্মানই আসল সম্মান। তারপর সরমা দেবী সরাসরি তাকালেন রিঙ্কির দিকে, দাদা, আমি একটু রিঙ্কির সাথে আলাদা কথা বলতে চাই। কিছুক্ষণ বাদে রিঙ্কি যখন ঘর থেকে বেরিয়ে এলো, তার চোখ মুখ ছিল অদ্ভুত শান্ত। বাবার দিকে তাকিয়ে রিঙ্কি নিচু স্বরে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল ধুমধাম করে। কয়েকটা দিন স্বপ্নের মতো কাটলো। অষ্টমঙ্গলা মিটে গেল, রিঙ্কি আবার শ্বশুর বাড়িতে ফিরল। নতুন পরিবেশ, নতুন সব দায়িত্ব। একদিন সকাল 8টা, রান্নাঘরে সরমা দেবীর সাথে রিঙ্কি হাত লাগাচ্ছিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সরমা দেবী বললেন, রিঙ্কি, মা যা, তৈরি হয়ে নে। রিঙ্কি মায়ের মুখের দিকে তাকালো। সরমা দেবী আবার বললেন, যা মা, দেরি করিস না, অফিসে দেরি হয়ে যাবে। রিঙ্কি দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে তন্ময়বাবু তখন খবরের কাগজ পড়ছিলেন। রিঙ্কি প্রণাম করতে গেলে তিনি মাথা তুলে অবাক হয়ে বললেন, এত সকালে তৈরি হয়ে কোথায় যাচ্ছ বৌমা? সরমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বললেন, ও অফিসে যাচ্ছে। তন্ময়বাবু সোজা হয়ে চেয়ার ছেড়ে উঠলেন, মানে? আমি তো বিয়ের আগেই বলে দিয়েছি বিয়ের পর চাকরি করা যাবে না, তাহলে অফিস এলো কোথা থেকে? সরমা দেবী স্থির গলায় বললেন, রিঙ্কি এতদূর পড়াশোনা করেছে বাড়িতে বসে থাকার জন্য? আর তুমি জানো না এই বাজারে একটা চাকরি পাওয়া কতটা কষ্টের? সেখানে বৌমা এত ভালো একটা চাকরি ছেড়ে দেবে শুধুমাত্র তোমাদের বাড়ির এই ফালতু নিয়মের জন্য? আর বিয়ের আগে তুমি বলেছিলে চাকরি ছাড়ার কথা। এ কথা যেমন সত্য, ঠিক তেমনি আমিও ওর সাথে আলাদাভাবে কথা বলার জন্য যখন অন্য ঘরে গিয়েছিলাম, তখন আমি ওকে কথা দিয়েছিলাম বিয়ের পরেও ও চাকরি করতে পারবে, তাই ও বিয়েতে রাজি হয়েছিল। তন্ময়বাবু রেগে চিৎকার করে উঠলেন, সরমা, তুমি ভুলে যাচ্ছ তোমার বেলাতেও কিন্তু একই রকম ঘটেছিল। সরমা দেবী মাথা নাড়লেন, কিচ্ছু ভুলিনি তো। আমি তখন নিরুপায় হয়ে মেনে নিয়েছিলাম, কারণ আমার পাশে তখন প্রতিবাদ করার মতো কাউকে পাইনি, তাই। কিন্তু আমি আমার মতো করে আমার বৌমার ওপর অন্যায় হতে দেব না। তন্ময়বাবু ভুরু কুঁচকে বললেন, কিসের অন্যায়? চাকরি ছাড়তে বলা হয়েছে, তাই বলে এই নয় যে সে ভাত কাপড়ের অভাব পাবে জীবনে। সরমা দেবী এবার একটু তীক্ষ্ণ সুরে বললেন, এই তো তোমাদের মস্ত বড় চাল। তোমরা ভাত কাপড় দিয়ে সারা জীবন বাড়ির বউদের পায়ের তলায় রাখতে চাও। নিজের ইচ্ছে মতো কথা বলতে গেলে পকেটের জোর লাগে, তাই তোমরা প্রথমে কায়দা করে সেই জোরটাই কমিয়ে দিতে চাও। তন্ময়বাবু গর্জে উঠলেন, বেশ, তবে একটা কথা শুনে রাখো, আমার বাড়িতে আমি বেঁচে থাকতে এ হবে না। শোনো বৌমা,
তোমাকে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে চাকরি করতে হবে। সরমা দেবী অবিচল থেকে বললেন, বেশ তো, যাক না, আকাশও সঙ্গে যাবে, ওরা আলাদা থাকবে। তন্ময়বাবু গলার স্বর আরো চড়িয়ে বললেন, আমার ছেলে কোথাও যাবে না। সরমা দেবী দৃঢ় গলায় উত্তর দিলেন, নিশ্চয়ই যাবে। আমার ছেলেকে আমি সেই শিক্ষাই দিয়েছি। অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা আমার ছেলের আছে। ও নিশ্চয়ই বুঝতে পারছে ওর বউয়ের সাথে অন্যায় হচ্ছে, তাই ও ওর বউয়ের পক্ষই নেবে, আর এটাই স্বাভাবিক। তন্ময়বাবু রেগে বললেন, বেশ, তাহলে তোমরা সবাই একদিকে, তাই তো? আমার কোনো দাম নেই এ বাড়িতে? আকাশ পাশে দাঁড়িয়েছিল। সে শান্ত গলায় বলল, দাম তোমার সবসময় আছে বাবা, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। আজ তুমি রিঙ্কির সাথে যদি এই অন্যায়টা করো, তাহলে রিঙ্কি কোনোদিনও তোমায় শ্রদ্ধার চোখে দেখবে না। তাই মিছিমিছি রাগারাগি করো না বাবা। যুগ পাল্টেছে, এখন সবাই নিজের পায়ে দাঁড়াচ্ছে, কেউ কারোর মুখাপেক্ষী নয়। তন্ময়বাবু আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে বাইরে বেরিয়ে গেলেন। রিঙ্কি শাশুড়ি মাকে পরম স্নেহে জড়িয়ে ধরল। সরমা দেবী শুধু বললেন, সাবধানে যা মা। রিঙ্কি আর আকাশ দুজনে বেরিয়ে যেতেই সরমা দেবী ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মনের ভেতর এক দীর্ঘশ্বাস বয়ে গেল। তিনি ভাবলেন, আজ তিনি নিজের ওপর হওয়া, বছরের পর বছর ধরে জমা থাকা অন্যায়ের চরম প্রতিশোধ নিয়েছেন। পরের দিনগুলোতে বাড়ির আবহাওয়া কেমন যেন বদলে গেল। রিঙ্কি রোজ নিয়ম করে অফিসে যায়, আর তন্ময়বাবু সেটাকে যেন এক ব্যক্তিগত অপমান হিসেবেই নিয়েছেন। সকালে ডাইনিং টেবিল, রিঙ্কি তৈরি হয়ে এসে দেখল তন্ময়বাবু গম্ভীর মুখে বসে আছেন। রিঙ্কি বিনয়ের সাথে বলল, বাবা, চাটা কি নিয়ে আসবো? তন্ময়বাবু খবরের কাগজে মুখ ডুবিয়েই বললেন, আমার চা খাওয়ার সময় হয়েছে কি হয়নি সেটা তুমি না জানলেও চলবে। অফিসের তাড়া তো, যাও, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকো। রিঙ্কি একটু থমকে গেল। আকাশ পাশে বসেছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, রিঙ্কি তো সৌজন্যের খাতিরে জিজ্ঞাসা করলো, এত রাগারাগির কি আছে? তন্ময়বাবু কাগজটা ধপ করে টেবিলের ওপর ফেলে দিয়ে বললেন, সৌজন্য? বিয়ের পর থেকেই সৌজন্যের সংখ্যা বদলে গেছে এই বাড়িতে। আগে বউরা রান্নাঘর সামলাতো, এখন তারা অফিস সামলায়, আর আমার ছেলে কিনা তাতে ইন্ধন দিচ্ছে। রান্নাঘর থেকে সরমা দেবী চায়ের ট্রে নিয়ে বেরিয়ে এলেন। তিনি তন্ময়বাবুর সামনে চা রেখে শান্ত গলায় বললেন, ওদের কথা ছাড়ো তো, তুমি কেন সকাল সকাল বিষ ঢালছো? রিঙ্কি তো রান্নাঘরের কাজ সামলে তারপর তৈরি হতে গেছে। আমি তো ওর কাজ নিয়ে কোনোদিনও কিছু বলিনি। তন্ময়বাবু সরমা দেবীর দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বললেন, তুমি চুপ করো সরমা, সব তোমার কারসাজি। তুমিই তো মেয়েটার মাথায় এসব ঢুকিয়েছ যে বাইরে বেরোনোই একমাত্র বাঁচার রাস্তা। আগে তো তুমি এমন ছিলে না, সংসারের বাইরে কিচ্ছু বুঝতে না। সরমা দেবী এক চুলো না নড়ে বললেন, সেটা আমার অসহায়তা ছিল। আজ আমার বৌমা শিক্ষিত, ওর নিজের একটা পরিচয় আছে, সেটা আমি কেন কেড়ে নিতে যাব? আমি আমার জীবনে যা করতে পারিনি, অন্তত রিঙ্কি সেটা করছে, এটা দেখে আমার তো বরং ভালো লাগার কথা। এতে তোমার এত আপত্তি কেন? বৌমা তো সংসারের কাজ ফেলে কোথাও যাচ্ছে না। তন্ময়বাবু গলার সুর নামিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বললেন, হ্যাঁ জানি, সব জানি। বাইরে কাজের দোহাই দিয়ে আজ যে সম্মান কমছে সেটা বুঝতে পারছো না। প্রতিবেশীরা বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সেটা কি ভেবে দেখেছো? আকাশ এবার খেই ধরল, বাবা, প্রতিবেশীরা খেতে দেয় না, আর আত্মীয়রা সুখে দুঃখে পাশে থাকে না। আমাদের সংসার আমাদের মতো করে চলবে। রিঙ্কি চাকরি করছে বলে তো আমাদের বাড়ির শান্তি নষ্ট হচ্ছে না, নষ্ট করছো তুমি নিজের জেদ দিয়ে। বিশ্বাস করো বাবা, রিঙ্কিকে তুমি যদি নিজের মেয়ের মতো করে একটু বোঝার চেষ্টা করতে, তাহলে বুঝতে পারতে ও আমাদের পরিবারের কতটা খেয়াল রাখে। তন্ময়বাবু আর কথা বাড়ালেন না, তবে তার মুখটা কালো হয়ে রইল। তিনি উঠে চলে গেলেন।
রিঙ্কি রান্নাঘরে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল সবটা। তার বুকটা তখন ভারী হয়ে আছে। সেদিন রাতে বারান্দায় বসে রিঙ্কি আর আকাশ, রিঙ্কি নিচু স্বরে বলল, আকাশ, বাবার মনটা কি আমি কোনোদিনও পাবো না? রোজ সকালে ওনার ওই মুখটা দেখলে মনে হয় আমি খুব বড় অপরাধ করছি। আকাশ ওর হাতটা ধরে বলল, হবে গো, সময় লাগবে। বাবার জেদটা খুব পুরনো, একদিনে ভাঙবে না। মা যখন আমাদের পাশে আছেন তখন চিন্তা কিসের? বাবা শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে একটা শিক্ষিত বউ ঘরে থাকলে সেটা বাড়ির শ্রীবৃদ্ধিই করে। রিঙ্কি একটু হাসল, কিন্তু তার মনে ভয় থেকেই গেল। সে জানতো এই ঘরোয়া যুদ্ধের আগুনটা নেভানো সহজ হবে না। অন্যদিকে ওপরে নিজের ঘরে বসে তন্ময়বাবু ভাবছিলেন এই অবাধ্যতা তিনি কিভাবে আটকাবেন। বাড়ির ভেতরেই এক অদৃশ্য দেওয়াল যেন তৈরি হয়ে যাচ্ছিল, যেখানে একদিকে দাঁড়িয়েছিল পুরনো সংস্কার আর অন্যদিকে আধুনিকতা ও সম্পর্কের নতুন সমীকরণ। কয়েক মাস কেটে গেল। তন্ময়বাবুর চিরাচরিত কড়া শাসন আর রিঙ্কির একনিষ্ঠ কর্মতৎপরতা, এই দুইয়ের টানাপোড়েনে বাড়ির পরিবেশটা যেন একটা অলিখিত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। সেদিন ছিল বৃষ্টির এক অলস বিকেল। রিঙ্কি অফিস থেকে ফিরেছে অনেক দেরিতে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। ড্রয়িং রুমের বাতিটা নেভানো, শুধু জানালার পাশের ছোট ল্যাম্পটা জ্বলছে। তন্ময়বাবু একা বসেছিলেন সোফায়, তার কোলে একটি ফাইল। রিঙ্কিকে দেখে তিনি একটু নড়ে চড়ে বসলেন। রিঙ্কি ভাবল হয়তো দেরি করে ফেরার জন্য কোনো কড়া মন্তব্য শুনতে হবে। সে চটজলদি ক্ষমা চাওয়ার জন্য মুখ খুলতেই তন্ময়বাবু হাত তুলে তাকে থামিয়ে দিলেন। বসো বৌমা। তন্ময়বাবুর স্বরে সেই চিরচেনা কর্কশ ভাবটা ছিল না। রিঙ্কি অবাক হয়ে সোফার এক কোণে বসল। তন্ময়বাবু টেবিলের ওপর পড়ে থাকা ফাইলটা রিঙ্কির দিকে এগিয়ে দিয়ে বললেন, এই ফাইলে তোমার প্রজেক্টের সব ডিটেলস লেখা আছে, যেটা সকালে তুমি তাড়াহুড়োয় ফেলে গিয়েছিলে। আমি কৌতূহলবশত কয়েকটা পাতা উল্টেছিলাম। রিঙ্কি কিছু বলার আগেই তিনি বলে চললেন, আমি জানতাম না এই কোম্পানির কত বড় বড় সিদ্ধান্তের ভার তোমার উপর ন্যস্ত। তুমি শুধু একজন কর্মী হিসেবে যাচ্ছ না, বরং তুমি সেখানে একটা দায়িত্ব সামলাচ্ছ। তোমার এই প্রজেক্টের নথিপত্রগুলো পড়ে আমি বুঝলাম বাইরের জগতের জটিলতা সামলানোর জন্য যে ধৈর্য আর মেধার প্রয়োজন তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি। তন্ময়বাবু জানালার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, আমি তোমাকে এই বাড়ির নিয়মের বেড়াজালে আটকে রাখতে চেয়েছিলাম, কারণ আমি ভয় পেতাম সংসার আর কর্মজীবন বোধহয় একসাথে চলে না। আমার ভয় ছিল তুমি বাইরের আলোয় অভ্যস্ত হয়ে পড়লে এই বাড়ির অন্দরমহলটা বুঝি তোমার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। ঠিক এই মুহূর্তে সরমা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তার হাতে চায়ের ট্রে। তিনি স্বামী এবং পুত্রবধূর মুখোমুখি দাঁড়িয়ে কথার রেশ ধরে বললেন, আমি তোমায় এতদিন এটাই বোঝাতে চেয়েছি। রিঙ্কি আমাদের দেখিয়ে দিয়েছে ভালোবাসা আর দায়িত্বের পাল্লায় সমানভাবে ওজন দিলে সংসার ও কর্মজীবন দুটোই সুন্দরভাবে বেঁচে থাকে। আকাশ ঘরে ঢুকে সবটা শুনল। সে তার বাবার পাশে বসে কোমল স্বরে বলল, বাবা, আজকের দিনে দাঁড়িয়ে যুগের সাথে তাল মেলানোই হলো প্রকৃত প্রগতি। রিঙ্কি যখন বাইরে গিয়ে তার যোগ্যতার প্রমাণ দেয়, তখন সে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করছে না, বরং আমাদের গোটা পরিবারের সম্মানকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। তন্ময়বাবু রিঙ্কির দিকে ফিরে তাকালেন। তার চোখে আজ কোনো তিরস্কার ছিল না, ছিল এক নির্মল স্বীকারোক্তি। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বৌমা, আমি বড় ভুল করেছিলাম। নিজের অগোচরেই আমি তোমার স্বপ্নগুলোর ওপর আমার অহংকারের দেওয়াল তুলে দিয়েছিলাম। কিন্তু তোমার ধৈর্য আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। তুমি অফিসের কাজে যেও, আর হ্যাঁ, কালকের প্রেজেন্টেশনের জন্য আমি চাই তুমি তোমার সেরাটা দাও। রিঙ্কি আবেগ আপ্লুত হয়ে তন্ময়বাবুর পায়ের কাছে এসে বসল। তন্ময়বাবু পরম স্নেহে রিঙ্কির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। রিঙ্কির মনে হলো এতদিন সে যে নীরব লড়াইটা লড়ছিল, তার সবচেয়ে বড় জয় আজ অর্জিত হলো। সংসারের নিয়ম মানেই মানুষের ইচ্ছাকে গলা টিপে মারা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাই হলো সুস্থ সম্পর্কের মূল ভিত্তি। নিজের স্বপ্ন এবং পরিবারের প্রতি দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা সাহসের পরিচয়। মনে রাখবেন,
অন্ধ সংস্কারের বেড়াজাল ভাঙলে তবেই ঘরের ভেতর প্রকৃত শান্তির নতুন হাওয়া বইতে শুরু করে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।